আমি রিসেন্ট টাইমে একটা বই পড়ছি। বইটার নাম হচ্ছে দ্য 48 লজ অফ পাওয়ার। বইটা খুবই জনপ্রিয় বই। বইটা লিখেছেন রবার্ট গ্রিন। তো এই বইটাতে ক্ষমতার 48টা নিয়ম বা সূত্র লেখক এখানে বর্ণনা করেছেন এবং ব্যাখ্যা করেছেন। বইটা খুবই জনপ্রিয়, সারা পৃথিবীতে খুবই জনপ্রিয় একটা বই এবং আমার খুবই ভালো লাগছে। এই যে বইটা, এই বইয়ে লেখক 48টা নীতি দ্বারা বোঝাতে চেয়েছেন যে ক্ষমতা কিভাবে অর্জন করা যায়। কারণ পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই ক্ষমতার খেলা। আমরা আহ, চাই বা না চাই এই ক্ষমতার খেলার অন্তর্ভুক্ত। হয় আপনি পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন, অথবা পরিবেশ পরিস্থিতি অন্যান্য বিষয়গুলোই আপনাকে নিয়ন্ত্রণ করবে। এই এই নিয়মগুলো যদি কেউ আয়ত্ত করতে পারে, শিখতে পারে, তাহলে এটা যে শুধু সে ক্ষমতাই অর্জন করবে এরকম না। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, কর্মজীবন, সামাজিক জীবন সবখানে সফলতার জন্য বা ভালোভাবে জীবনযাপন করার জন্য এই নিয়ম নীতিগুলা খুবই কার্যকরী। কারণ এগুলা হাজার বছরের ইতিহাস থেকে সংগ্রহ করে এবং সেখান থেকে বিশ্লেষণ করে এই কিছু 48টা মূলনীতি এখানে স্থাপন করা হয়েছে এই বইয়ে। তো তাহলে আমরা শুরু করি প্রথম নীতি থেকে। প্রথম নীতি যেটা, প্রথম যে ল, সেটা হচ্ছে যে নেভার আউটশাইন দ্য মাস্টার। তোমার অধিপতিকে কখনো ছাড়িয়ে যেও না। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ল। আপনার ঊর্ধ্বে যারা আসীন আছে তাদেরকে স্বাচ্ছন্দ্যের সাথে সেই ক্ষমতার স্বাদ পেতে দেন। তাদের সামনে আপনার প্রতিভা বা আপনার দক্ষতা প্রমাণ করতে গেলে অনেক ক্ষেত্রে এটা হিতে বিপরীত হবে। আপনার অতি উচ্ছ্বাস আপনার অধিপতিদের মনে ভীতি ও নিরাপত্তাহীনতার সঞ্চার করবে। এর চেয়ে বরং আপনি আপনার দক্ষতার দিয়ে আপনার অধিপতিদেরকেই সহযোগিতা করুন, তাহলেই আপনি ক্ষমতার শীর্ষে আরোহণ করতে পারবেন। তো এটা দ্বারা আশা করি আপনারা বুঝতে পারছেন যে এইখানে লেখক বোঝাতে চাচ্ছে যে আপনি যার অধীনস্থ বা আপনার ওপরে যে ক্ষমতাসীন, তাকে কখনো অতিক্রম করার চেষ্টা করবেন না। হ্যাঁ, বরঞ্চ তার সামনে গিয়ে যখনই আপনি আপনার দক্ষতা বা তাকে অতিক্রম করে ফেলছেন এরকম কোনো কিছু প্রমাণ করবে, তখন কিন্তু তার মনে ভীতির সঞ্চার হবে এবং সে ধীরে ধীরে কিন্তু আপনার থেকে দূরত্ব সৃষ্টি হবে। এতে করে কি হবে, আপনার যে অগ্রগতি বা সামনের দিকে আগানোর যে পথ, এটা বাধাগ্রস্ত হবে। লেখক এখানে ইতিহাস থেকে একটা উদাহরণ টেনেছেন। ফ্রান্সের রাজা চতুর্দশ লুই যখন ক্ষমতায়, তখন তার অর্থমন্ত্রী ছিলেন নিকোলাস ফুকে। এখন নিকোলাস ফুকে খুবই প্রতিভাবান এবং রাজার খুব কাছের মানুষ ছিলেন। রাজদরবারে তার একটা আলাদা গ্রহণযোগ্যতা ছিল এবং পজিশন ছিল। এজন্য নিকোলাস ফুকের ধীরে ধীরে প্রভাব বা প্রতিপত্তি বাড়তে থাকে। তো ওই সময়ে রাজার প্রধান সেনাপতি যখন মারা যায়, সেই সময় রাজা সিদ্ধান্ত নেয় যে এই পদটাকে বিলুপ্ত করবে, এই প্রধান সেনাপতির পদটা রাখবে না, বিলুপ্ত করবে। এখন এই ঘোষণা শোনার পরে নিকোলাস ফুকে, মানে তৎকালীন যে রাজার অর্থমন্ত্রী, সে একটু মনক্ষুণ্ণ হয় বা চিন্তায় পড়ে যায় যে তার আশা ছিল যে এই পদটাতে সে একসময় অবস্থান নিবে। তো এটার কারণে সে তখন চিন্তা করে যে কিভাবে রাজাকে খুশি করে এই পদটাকে বহাল রেখে ওই পদে আসীন হওয়া যায়। তো রাজাকে খুশি করার জন্য নিকোলাস ফুকে তখন একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে এবং প্রোগ্রামে ফ্রান্সের তখন রাজা লুই সহ গণ্যমান্য যারা ছিল তাদের সবাইকে ইনভাইট করে। একদম জমকালো একটা অনুষ্ঠান করে, প্রচুর খাওয়া দাওয়া, অ্যারেঞ্জমেন্ট, ডেকোরেশন, এবং সে বড় একটা প্রাসাদ নির্মাণ করে ওই প্রাসাদটা রাজার উপস্থিতিতে উদ্বোধন করে। উপস্থিত যারা সবাই তো অত্যন্ত খুশি এবং আনন্দিত, কারণ এই ধরনের জমকালো আয়োজন এর আগে তারা কখনো দেখে নাই। এখন এই সবকিছু নিকোলাস ফুকে তখন রাজাকে সাথে করে নিয়ে নিয়ে দেখাচ্ছে যে এটা আমার প্রাসাদ, এই আয়োজন। বারবার চেষ্টা করতেছে রাজাকে ইমপ্রেস করার, যে রাজা যদি ইমপ্রেস হয় দেন সে হয়তো একটা তখন প্রস্তাব উত্থাপন করবে রাজার কাছে যে সেনাপতির পদটা তাকে দেওয়া যায় কিনা। তো এরপরে দেখা গেল কি যে ঠিক আছে, খুব ভালোভাবে অনুষ্ঠানটা শেষ হলো। এখন অনুষ্ঠান শেষ হওয়ার পরের দিন দেখা গেল কি যে রাজার দেহরক্ষী নিকোলাস ফুকেকে গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করার পরে কারাবন্দী অবস্থাতে 3 মাস পরে রাজকোষের অর্থ চুরির দায়ে তার বিচার শুরু হলো এবং বিচারে তার মানে আমৃত্যু কারাবাসের সিদ্ধান্ত হলো। এরপরে হলো কি, ফ্রান্সের একটা নির্জন দ্বীপে
নিকোলাস ফুকের তার অবশিষ্ট বাকি যে 20 বছর তিনি বেঁচে ছিলেন ওইখানে কারাবন্দী অবস্থায় ছিলেন। তো দেখেন, এই ঘটনা দ্বারা লেখক বোঝাতে চাচ্ছে কি, নিকোলাস ফুকে গুড ইন্টেনশনে বা পজিটিভলি চেষ্টা করেছিল রাজাকে ইমপ্রেস করার জন্য, কিন্তু তার এই আয়োজন রাজার মনে ভীতি এবং নিরাপত্তাহীনতার তৈরি করে। কারণ উপস্থিত সবাই কি করে, নিকোলাস ফুকের প্রশংসা করতে থাকে যে এই ধরনের আয়োজন এর আগে কেউ কখনো করে নাই। এইটা কি হয়, রাজার মনে একটা মানে ক্রোধ এবং ভীতির সৃষ্টি করে যে তাহলে কি জনগণ আমার থেকে নিকোলাস ফুকেকেই বেশি প্রাধান্য দেওয়া শুরু করবে এখন থেকে। এই কারণে রাজা যখন নিরাপত্তাহীনতায় পড়ে যায় তখনই কিন্তু সে নিকোলাস ফুকের অধ্যায়টাকে ক্লোজ করে দেয়। তাহলে কি দাঁড়াচ্ছে, নিকোলাস ফুকে যখন নিজেকে অধিক প্রমাণ করার বা প্রদর্শনের চেষ্টা করলো তখনই কিন্তু তার অধ্যায়ের সমাপ্তি হলো। এই কারণেই লেখক এখানে বোঝাতে চেয়েছেন যে আপনার অধিপতিকে কখনো ছাড়িয়ে যাবেন না। আপনি আপনার অধিপতির অধীনস্থ এবং সেভাবেই থাকার চেষ্টা করবেন। তার মনে যেন কখনো এইটা না আসে যে আপনি তার থেকে আরো উত্তম এবং আপনার নিয়ন্ত্রণ ক্ষমতা তার থেকে বেশি। কারণ এটা ক্ষমতার নিয়ম। ক্ষমতাধরদের বৈশিষ্ট্যই হচ্ছে যে সে তার ক্ষমতাকে হারাতে চায় না, এজন্যই সে নিরাপত্তাহীনতায় থাকে। এবং যখনই যাকে সে মনে করবে যে এ আমার জন্য ভীতিকর বা নিরাপত্তাহীনতার কারণ, তখনই ক্ষমতাধর তার অধ্যায়টাকে শেষ করে দিবে। এখানে আর একটা উদাহরণ টেনেছেন লেখক। 16 শতাব্দীর দিকে জাপানের রাজা, তার খুব ঘনিষ্ঠ একজন ছিল যে চা পানের সময় সঙ্গীত পরিবেশন করত। রাজার খুবই ব্যক্তিগত বা খুব কাছের মানুষ ছিল, এতটাই কাছের যে রাজদরবারের ভেতরেই তার বসবাসের স্থান ছিল। এখন মানে লেখক এখানে বলছেন যে অনুগ্রহকে কখনো অধিকার ভাববেন না। এটা ছিল ওই ব্যক্তির প্রতি জাপানি রাজার অনুগ্রহ, যে সে তাকে অনুগ্রহ করে তাকে এতটুকু সম্মান, মর্যাদা, ক্ষমতা দিয়েছেন যে সে রাজদরবারে থাকতে পারবেন। কিন্তু এই অনুগ্রহকে সে কি করলো, বাড়াবাড়ির পর্যায়ে নিয়ে গেল। সে নিজেকে এতটাই বড় ভাবতে শুরু করলো, কাঠ দিয়ে সে শিল্পী তার নিজের বিরাট একটা মূর্তি তৈরি করলো, যেটা প্রধান ফটকের পাশে স্থাপন করলো। এবং ওই মূর্তির সামনে গিয়ে কি করতো, ও মানে খুব জাঁকজমক পোশাক জুতা পরে ওই মূর্তির সামনে গিয়ে মূর্তির দিকে দাঁড়িয়ে থাকতো, মূর্তির দিকে তাকিয়ে। এটা যখন রাজা খেয়াল করলো, রাজা তখন দেখলো যে তো সীমা লঙ্ঘন করছে। হ্যাঁ, এটা রাজার কাছে ভালো লাগে নাই যে আমি তো তাকে অনুগ্রহ করে এতটুকু মর্যাদা দিয়েছি বা এতটুকু সম্মান দিয়েছি, কিন্তু সে তো নিজেকে অনেক বড় কিছু ভাবা শুরু করছে। এরপরে কি হলো, পরদিনে তাকে গ্রেফতার করা হলো এবং তাকে হত্যা করলো। তাহলে দেখেন, এখানেও সেম কেস। ইতিহাস থেকে কিন্তু আপনাকে শিখতে হবে। ঘুরে ঘুরে কিন্তু এগুলাই পুনরাবৃত্তি হবে। অনেক হাজার বছর আগে যেগুলা ঘটেছে ওই ধারাবাহিকতা কিন্তু এখনো চলছে। হয়তো প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে কিন্তু মূলনীতি ওইটাই আছে। এখানেও কিন্তু সেম ঘটনা ঘটলো। ইতিহাস থেকে যদি আরেকটা উদাহরণ দেই তাহলে দেখতে পারবেন যে বিশাল যে অটোমান সাম্রাজ্য ছিল, অটোমান সাম্রাজ্যের যে রাজা ছিলেন সুলতান সুলেমানের কিন্তু সবচেয়ে কাছের যে সেনাপতি ছিল সে কিন্তু ইব্রাহিম পাশা। ইব্রাহিম পাশাকে সুলতান সুলেমান একদম শূন্য থেকে তাকে উজির করে, প্রধান সেনাপতি করে, কিন্তু ইব্রাহিম পাশা সীমা লঙ্ঘন করে। সে নিজেকে অনেক বড় ভাবতে শুরু করে। সুলতান সুলেমান যখন তাকে নিরাপত্তাহীনতার কারণ মনে করে তখনই কিন্তু তাকে হত্যা করে। তো এটা নতুন কিছু না, অনেক পুরাতন, মানে অনেক আগে থেকেই হয়ে আসছে। এখন অতীতের এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আপনি বর্তমান সময়েও যদি দেখেন, কর্পোরেট সেক্টর পুরাটাই এইভাবেই। কর্পোরেট সেক্টরে যারা আছেন এবং কাজ করছেন, আমি দীর্ঘদিন থাকার কারণে আমার অভিজ্ঞতা থেকে বলছি, এইখানে আপনি যদি আপনার বসকে অতিক্রম করতে যান তাহলে নিশ্চিতভাবেই আপনি আগাতে পারবেন না।